1981 সালের 30 মে ভোরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। 43 বছর পেরিয়ে গেলেও এই ঘটনা ঘিরে আজও অনেক অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। মিস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর একের পর এক দ্রুত পরিবর্তনশীল ঘটনা প্রবাহে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ নাটকীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। বিশেষ করে হত্যাকাণ্ডের দিন থেকে পরবর্তী 7 দিনের ঘটনাগুলি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন ফিরে দেখা যাক সেই এক সপ্তাহে ঠিক কি ঘটেছিল। রেডিওতে মৃত্যুর সংবাদ ঘোষণা, যা এক আকস্মিক ভোর। 29 মে 1981, ঘটনার আগের দিন অর্থাৎ 1981 সালের 29 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে চট্টগ্রাম এসেছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল নিরসন করা। পরিকল্পনা অনুযায়ী তিনি প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান, কিন্তু সেই ঘুমই ছিল তার শেষ ঘুম। 30 মে 1981, এর মাত্র কয়েক ঘন্টা পরেই সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। এক ভয়াবহ নীরবতার পর 30 মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তৎকালীন পত্র পত্রিকার খবরে উঠে আসে। অন্যান্য দিনের মতো সেদিনও চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সকাল 7টায় সংবাদ সম্প্রচার শুরু হয়, কিন্তু মাত্র 3 মিনিট চলার পর হঠাৎ করেই সংবাদ পাঠ বন্ধ হয়ে যায়, যা ছিল এক অশুভ ইঙ্গিত। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবুল মঞ্জুরের বরাত দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার খবর প্রচার করা হয়। এই খবর প্রচারের আগ পর্যন্ত চট্টগ্রামের সাধারণ মানুষ এবং স্থানীয় প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তারা মিস্টার জিয়াউর রহমানের মৃত্যুর ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই জানত না বলেও তৎকালীন পত্র পত্রিকার খবরে বলা হয়েছে। সেই ভোরের আকস্মিক ঘোষণা ছিল এক নজিরবিহীন ঘটনার সূত্রপাত। অস্থায়ী রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ ও জরুরি অবস্থা জারি, অস্থিরতার শুরু। রেডিওতে ঘোষণা দেওয়ার পর জিয়াউর রহমানের মৃত্যুর খবর দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে তৎকালীন সরকার জানায় যে বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি মিস্টার জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমন এক অস্বাভাবিক পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন। তখনকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেই বৈঠকে 3 বাহিনীর প্রধান সহ সবাই অস্থায়ী রাষ্ট্রপতি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন, যা সরকারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য জরুরি ছিল। এরপর 30 মে দুপুরে রেডিও এবং টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মিস্টার সাত্তার। তার সেই ভাষণের একটি অনুলিপি পরের দিন বাংলাদেশের বেশিরভাগ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। ভাষণের শুরুতেই তিনি গভীর বেদনা ও দুঃখ প্রকাশ করে বলেন, আমি গভীর বেদনা ও দুঃখ ভরে জানাচ্ছি যে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ 30 মে শুক্রবার সকালে চট্টগ্রামে দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছেন। এরপরই তিনি জানান, আমি সংবিধানের 55(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছি। দেশের তখনকার পরিস্থিতিকে দুর্যোগময় উল্লেখ করে তিনি ধৈর্য ও সংহতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারকে সব ধরনের সহায়তা করারও আহ্বান জানানো হয়। তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক চুক্তিগুলো স্বাভাবিক নিয়মেই কার্যকর থাকবে বলে নিশ্চিত করেন। রাষ্ট্রপতির মৃত্যুতে 40 দিনের জাতীয় শোক ঘোষণা করার মাধ্যমে মিস্টার সাত্তার তার ভাষণ শেষ করেন। ক্ষমতা গ্রহণের পরপরই 30 মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। সরকারের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতিকে হত্যার ঘটনায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে সরকার মনে করছে। ফলে পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ করা হয়। তবে সরকার এটাও স্পষ্ট করে যে জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধান বা সংসদ বাতিল হবে না এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। এই ঘোষণাগুলো দেশের ইতিহাসে এক অস্থির অধ্যায়ের সূচনা করে। গোপনে মরদেহ দাফন ও চট্টগ্রামের যুদ্ধের পরিবেশ, বিভ্রান্তি ও বিশৃঙ্খলা। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই জিয়াউর রহমানের মরদেহ গোপনে
চট্টগ্রামের পাহাড়ি এলাকার রাঙ্গুনিয়া নিয়ে যাওয়া হয়। তখনকার একাধিক পত্রিকার খবরে বলা হয়েছে সেখানেই একটি পাহাড়ের পাদদেশে মিস্টার জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে 1981 সালের 2রা জুনের দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আসে। তারা নিহত রাষ্ট্রপতি মিস্টার জিয়াউর রহমান সহ অন্তত 3 জনের মরদেহ গাড়িতে তোলে, এরপর অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর 30 মে সকালে সার্কিট হাউসে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। কয়েক বছর আগে পলিটিকা বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মিস্টার রেজা জানান যে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল, সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেবার জন্য। তিনি স্মরণ করে বলেন, কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন, ডেকে বলেন যে জিয়াউর রহমান ডেড বডিটা কিছু ট্রুপস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে নিয়ে পাহাড়ের ভেতরে কোথাও কবর দেওয়ার জন্য। মিস্টার রেজা কাজটি করতে অস্বীকৃতি জানালে তার উপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্ব দিলেন। পলিটিকা বাংলাকে বলেন, মিস্টার রেজা বেশ কয়েকজন সেনা সদস্যকে সঙ্গে নিয়ে মেজর শওকত আলী এরপর জিয়াউর রহমানের মৃতদেহ পাহাড়ি এলাকায় নিয়ে দাফন করেন বলে জানান তিনি। মিস্টার জিয়াউর রহমানের সঙ্গে একই কবরে কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ সমাহিত করা হয়েছিল। এই গোপন দাফন জনমনে আরও প্রশ্ন তৈরি করেছিল। তৎকালীন সেনাবাহিনীর মেজর রেজাউল করিম রেজা আরও জানান যে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সেনানিবাসে ফিরে তিনি রীতিমতো যুদ্ধের পরিবেশ দেখতে পান। মেজর রেজার মতো যেসব সেনা কর্মকর্তা হয়তো ছুটিতে ছিলেন নতুবা অন্য কোনো কাজে ছিলেন, তাদের ডেকে এনে বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। মেজর রেজার কাঁধে নতুন দায়িত্ব চাপে মেজর জেনারেল আবুল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার। চট্টগ্রাম সেনানিবাসের তখনকার জিওসি মিস্টার মঞ্জুর 30 মে সারা দিন কর্মকর্তা ও সৈন্যদের বিভিন্ন ব্যারেকে ঘুরে ঘুরে বক্তব্য দিচ্ছিলেন বলে জানান মিস্টার রেজা। এক পর্যায়ে তার কাছে ঢাকা সেনানিবাস থেকে একটি টেলিফোন আসে। টেলিফোনের অপর প্রান্ত থেকে বলা হলো যে জেনারেল এরশাদ মেজর জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান, কিন্তু জেনারেল এরশাদের সাথে কথা বলার বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না জেনারেল মঞ্জুর। মিস্টার রেজার কাছে মনে হয়েছিল যে মেজর জেনারেল মঞ্জুরের সাথে সমঝোতার মাধ্যমে জেনারেল এরশাদ হয়তো ক্ষমতায় যেতে চাচ্ছেন, কিন্তু জেনারেল মঞ্জুর হয়তো জেনারেল এরশাদকে মেনে নিতে চাননি। এই কথোপকথনের অস্বীকৃতি ছিল ক্ষমতার দ্বন্দ্বের এক স্পষ্ট ইঙ্গিত। সান্ধ্য আইনে বিচ্ছিন্ন চট্টগ্রাম ও মরদেহ হস্তান্তরের আহ্বান, যোগাযোগ বিচ্ছিন্নতা ও প্রত্যাখ্যান। জিয়াউর রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যুত্থানকারীরা। অবিলম্বে সান্ধ্য আইন জারি করা হয়, যা শহরের স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দেয়। 30 মে থেকে পরবর্তী 2 দিন রাস্তায় রাস্তায় অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যদের টহলও দেখা গেছে বলে তখনকার পত্র পত্রিকার খবরে বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে ওই দিন সকাল 9টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে অভ্যুত্থানকারীরা অবস্থান নেওয়ায় সড়ক ও আকাশ পথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা বাহিরের বিশ্ব থেকে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া কঠিন করে তোলে। হত্যাকাণ্ডের ঘটনা জানার পর সেদিনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানায় তৎকালীন সরকার, কিন্তু সরাসরি যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পাঠানোর অনুরোধ জানানো হয় বলে সাংবাদিকদের জানান তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। কিন্তু চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে পরে এক বিবৃতিতে জানায় সরকার। মরদেহ হস্তান্তরের এই অস্বীকৃতি সরকারের সঙ্গে অভ্যুত্থানকারীদের সম্পর্ককে আরও জটিল করে তোলে। আত্মসমর্পণের নির্দেশ ও অভ্যুত্থানকারীদের দাবি উত্থাপন, পাল্টা আঘাতের প্রস্তুতি। 30 মে থেকে 31 মে 1981 চট্টগ্রামের অভ্যুত্থানকারী সেনারা জিয়াউর রহমানের মরদেহ হস্তান্তর না করায় সরকার ক্রুদ্ধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অস্থায়ী প্রেসিডেন্ট মিস্টার সাত্তার। এ অবস্থায় চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুর সহ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সদস্যদের সবাইকে 31 মে দুপুর 12টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সাধারণ ক্ষমা করা হবে। এটি ছিল অভ্যুত্থানকারীদের প্রতি সরকারের পক্ষ থেকে এক চূড়ান্ত সতর্কবার্তা।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর অভ্যুত্থানকারীরা নিজেদের বিপ্লবী পরিষদের সদস্য বলে পরিচয় দিতে শুরু করেন। গবেষক আনোয়ার কবির পলিটিকা বাংলাকে জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর 30 মে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বেতার থেকে কয়েকবার ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত এবং মেজর জেনারেল মীর শওকত আলীকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এছাড়া বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দিয়ে জেনারেল মঞ্জুর সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন বলেও গবেষক মিস্টার কবির উল্লেখ করেন। তিনি মনে করেন, জেনারেল মঞ্জুর হয়তো ভেবেছিলেন তাদের সমর্থনে ঢাকা সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের অনেকে সাড়া দিতে পারে, কিন্তু সেটি হয়নি। তার এই দাবিগুলো দেশের রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অভ্যুত্থানকারীদের মধ্যে বিভক্তি ও মঞ্জুরের পলায়ন, বিদ্রোহের পতন। 31 মে 1981 জিয়াউর রহমানকে হত্যার দিন অর্থাৎ 30 মে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেটি তার পরের দিন দ্রুত পাল্টাতে থাকে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় বিএনপির বর্তমানে প্রয়াত নেতা হান্নান শাহ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। 2016 সালে মৃত্যুর কয়েক বছর আগে পলিটিকা বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মিস্টার শাহ বলেছিলেন যে রাষ্ট্রপতিকে হত্যার পরের দুদিনে অভ্যুত্থানকারী সেনারা চট্টগ্রাম শহরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু 31 মেতে এসে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে বিভক্তি দেখা গেল। অভ্যুত্থানকারীদের পক্ষ ত্যাগ করে অনেকেই অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করেন। এসব খবর পেয়ে মেজর জেনারেল মঞ্জুর বিচলিত হয়ে পড়েন বলে পলিটিকা বাংলাকে বলেন মিস্টার শাহ। 31 মে রাতে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ অভ্যুত্থানকারী বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালিয়ে যান। সেই রাতের বর্ণনা দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ পলিটিকা বাংলাকে বলেন, 31 মে রাত 11টার দিকে জেনারেল মঞ্জুরের বাসা থেকে হঠাৎ একটি ফোন এলো। তিনি যোগ করেন, তিনি আমাকে এবং আরো কয়েকজন কর্মকর্তাকে বসিয়ে রেখে ওনার অফিস থেকে বাসায় গেলেন, কিন্তু ঘণ্টাখানিক পরেও তিনি ফিরে এলেন না। মিস্টার শাহ আরো জানান, এমন অবস্থায় অন্য অফিসারদের তাদের কর্মস্থলে পাঠিয়ে দিয়ে আমি আমার কর্মস্থল মিলিটারি একাডেমিতে ফিরে আসলাম। তিনি স্মরণ করেন, ইতিমধ্যে আমি জানতে পারলাম জেনারেল মঞ্জুর তার পরিবার নিয়ে এবং অন্যান্য বিদ্রোহী অফিসাররা পার্বত্য চট্টগ্রামের দিকে পালিয়ে গেছে। পলিটিকা বাংলাকে বললেন মিস্টার শাহ, এটি ছিল অভ্যুত্থানের সমাপ্তির সূচনা। লাখ টাকা পুরস্কারের ঘোষণা ও জিয়ার কবরের সন্ধান নাটকীয় মোড়। 1 জুন 1981 মেজর জেনারেল মঞ্জুরের পালানোর খবর ছড়িয়ে পড়ার পর অভ্যুত্থানের পক্ষের সেনাদের মনোবল আরও ভেঙে পড়ে। ঘটনা আরও নাটকীয় মোড় নেয় 1 জুন। সেদিন জানা যায় যে অভ্যুত্থানের সঙ্গে জড়িত লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় সরকার সমর্থিত সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। এই অবস্থার মধ্যেই মিস্টার মঞ্জুরকে ধরার জন্য 5 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। তখনকার পত্র পত্রিকার খবরে বলা হয়েছে যে কেউ যদি পালাতক মিস্টার মঞ্জুরকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারেন, সরকারের পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাকে 5 লক্ষ টাকা ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা মঞ্জুরের পরিণতিকে আরও অনিশ্চিত করে তোলে। মেজর জেনারেল মঞ্জুর পালিয়ে যাওয়ার পর চট্টগ্রাম সেনানিবাস পুনরায় সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1981 সালের 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিল ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। পলিটিকা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মিস্টার শাহ জানিয়েছিলেন যে জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করার জন্য তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন। তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞেস করেন যে তারা কি খোঁজ করছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ সেই গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা। তখন সেই গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে, তবে সেই গ্রামবাসী জানতো না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পরে হেলিকপ্টারে করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। এরপর ঢাকায় জানাজা শেষে সংসদ ভবনের সামনে অবস্থিত ক্রিসেন্ট লেকের উত্তর পাশে মিস্টার জিয়াউর রহমানকে পুনরায় দাফন করা হয়।
মিস্টার জিয়াউর রহমানের জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল বলে তখনকার জাতীয় দৈনিকগুলোর খবরে উল্লেখ করা হয়েছে, যা তার জনপ্রিয়তার বিশাল বড় প্রমাণ দেয়। আত্মসমর্পণের পর মঞ্জুরের মৃত্যু ও সেনাবাহিনীতে বিশৃঙ্খলা শেষ অধ্যায়। 2 জুন 1981 মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান যে গাড়ির বহরে পালিয়েছিলেন, সেই বহরে মেজর রেজাউল করিম রেজাও ছিলেন। তিনি পলিটিকা বাংলাকে জানান, কিছুদূর অগ্রসর হয়ে একটি পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর সামনে গোলাগুলির শব্দ শুনতে পান তারা। তখন তারা এটাও লক্ষ্য করেন যে সামনে কিছু সৈন্য পাহাড়ের দিকে ছোটাছুটি করছে। সে সময় মিস্টার মঞ্জুর গাড়ি ঘুরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ায় সেটি থেকে নেমে হাঁটা শুরু করেন। এলাকাটিতে চা বাগান ছিল। জেনারেল মঞ্জুর তখন চা বাগানের এক কুলির বাড়িতে আশ্রয় নেন। সেখানে আত্মসমর্পণ করলে চট্টগ্রামের হাটহাজারী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা গোলাম কুদ্দুস তাকে আটক করে থানায় আনেন। এরপর তাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানেই মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যার শিকার হন বলে অভিযোগ রয়েছে। যদিও সরকারি সূত্রের বরাত দিয়ে তখনকার পত্রিকার খবরে বলা হয়েছে যে সেনানিবাসে নেওয়ার সময় একদল সশস্ত্র ব্যক্তি মিস্টার মঞ্জুরকে ছিনিয়ে নিতে সেনা সদস্যদের উপর হামলা করে। তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মিস্টার মঞ্জুর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনার পর বিদ্রোহের অভিযোগে 18 জন সামরিক কর্মকর্তার বিচার করা হয়েছিল। এদের মধ্যে 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। যে সামরিক আদালতে কথিত অভ্যুত্থানকারীদের বিচার করা হয়েছিল, তাতে অভিযুক্তদের পক্ষে আইনি কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা এবং বর্তমানে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। পলিটিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার ইব্রাহিম দাবি করেছেন যে তৎকালীন কর্তৃপক্ষ এই সেনা আদালতকে যথাযথভাবে কাজ করতে দেয়নি, ফলে অভিযুক্তরা ন্যায় বিচার পাননি। এই বিচার প্রক্রিয়া আজও বিতর্কের ঊর্ধ্বে নয়। 3 থেকে 5 জুন 1981 বিচার, বিশৃঙ্খলা ও এরশাদের পতন। সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনা সেনাবাহিনীতে, বিশেষ করে চট্টগ্রামের সেনানিবাসের সৈন্যদের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছিল। সে সময় রুহুল আলম চৌধুরী ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল। তাকে পাঠানো হয়েছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। পলিটিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৈন্যদের মধ্যে তখন চরম বিশৃঙ্খলা এবং অবিশ্বাস জন্ম নিয়েছিল। মিস্টার চৌধুরী বলেন, সোলজাররা মেরে ফেলবে এটা তো কেউ বিশ্বাসই করতে পারেনি। এ ওকে সন্দেহ করে, ও একে সন্দেহ করে, সবার মধ্যেই অবিশ্বাস। পুরো আর্মি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল না, কিছু সংখ্যক লোক ছিল। তিনি যোগ করেন, কমান্ড না থাকলে যা হয় সেই চরম বিশৃঙ্খলা ছিল তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। পলিটিকা বাংলাকে বললেন মিস্টার চৌধুরী, এ অবস্থায় বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া সহ বিভিন্ন এলাকার সেনানিবাসগুলোতে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলতে শুরু করেন তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। সেনাবাহিনীর মধ্যে প্রভাব বাড়ানোর ক্ষেত্রে এটি মিস্টার এরশাদকে সাহায্য করেছিল বলে মনে করেন অনেকেই। একই সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে সংযোগ থাকার সন্দেহে তখন বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়, যাদের মধ্যে মিস্টার এরশাদের প্রতিদ্বন্দ্বীরাও ছিল বলে জানা যায়। যেমন অভ্যুত্থানের পর বিপ্লবী পরিষদ থেকে তৎকালীন মেজর জেনারেল মীর শওকত আলী নামের যে সেনা কর্মকর্তাকে সেনা প্রধান বানানোর দাবি জানানো হয়েছিল, তাকেও কিছুদিনের মধ্যে অবসর দিয়ে বিদেশে রাষ্ট্রদূত করার সুপারিশ করা হয়। এই ঘটনাগুলো পরবর্তীতে এরশাদের ক্ষমতা দখলের পথ সুগম করে।